নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন যখন চলছে তখন সিপিএম এর প্রয়াত নেতা, কৃষক নেতা বিনয় কুমার একটা কথা বলেছিলেন যে চারদিক থেকে ঘিরে ধরে লাইফ ফেল করে দেব। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। আমরাও অনেক সময় মাঝে মধ্যে বলে থাকি লাইফ ফেল করে দেব, মানে কোনো অপছন্দের ঘটনা বা অপছন্দের কিছু ঘটলে পরে। তো ডোনাল্ড ট্রাম্প, যিনি 20শে জানুয়ারি আমেরিকায় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন, তিনি কিন্তু বলেছেন যে 20শে জানুয়ারির মধ্যে যদি হামাস ইসরায়েলের যারা তাদের কাছে আছেন বন্দী হিসাবে প্রায় 250 জন, তাদেরকে যদি 20শে জানুয়ারির মধ্যে হামাস মুক্তি না দেয় তাহলে হামাসের লাইফ ফেল করে দেবেন। শুধু হামাসের নাম তিনি করেননি, একই সঙ্গে বলেছেন যে মধ্য এশিয়ায় পরিস্থিতি তিনি বদলে দেবেন। দেখুন, ট্রাম্প মুখে এক মনে এক এরকম লোক নন। তিনি যেটা বিশ্বাস করেন সেটা অকপটে বলেন, সেই জন্য তিনি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবং আমেরিকার ট্রাম্প প্রশাসনে যারা দায়িত্ববান নেবেন 20শে জানুয়ারির পর, তাদের অনেকেই হচ্ছে র্যাডিক্যাল ইসলামের বিরোধী এবং অবশ্যই ভারত বন্ধু, যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর প্র্যাকটিসিং হিন্দু ইসকনের সদস্য তুলসী গাবার্ড, বিদেশ সচিব যিনি হচ্ছেন তিনি, এবং এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল। দেখুন, বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত হচ্ছে সেই সংঘাত মেটাতে, কিন্তু তারা সফল হননি। অ্যান্টনি ব্লিংকেন বারবার দৌত্য করেছেন, তেল আভিভে গিয়েছেন, ইউএইতে গিয়েছেন, দোহাতে গিয়েছেন, এমনকি কাতারের সাথে কথা বলেছেন, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। অনেকে এখানে হামাসের জন্য চোখের জল ফেলছেন, তাদেরকে মনে রাখা উচিত 2023 সালের 7ই অক্টোবর হামাসই প্রথমে ইসরায়েলে জঙ্গি হামলা চালায়। প্রায় 1200-1300 জনের মৃত্যু হয়, অনেককে পণবন্দি করে। সেই পণবন্দীদের মুক্ত করতে এবং হামাসকে নিশ্চিহ্ন করবার জন্য ইসরায়েল অভিযান চালায়। এখনো পর্যন্ত 50,000-এর কাছাকাছি মৃত্যু হয়েছে গাজা এবং সংলগ্ন অঞ্চলে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু এই সংঘাতের সূচনা কিন্তু হামাসই করে। ইয়াহিয়া সিনহা, যাকে খান ইউনুসের কসাই বলে পরিচিত ছিলেন, তিনি খুন হয়েছেন। তারপরে হেজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে, কিন্তু কতদিন সেই চুক্তি বহাল থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রেক্ষিতে ট্রাম্প কিন্তু পরিষ্কার বলেছেন যে 20শে জানুয়ারি তিনি টাইমলাইন বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে হামাস যদি ইসরায়েলের পণবন্দীদের মুক্তি না দেয় অক্ষত অবস্থায়, তাহলে তা আমেরিকা কিন্তু হামাসের লাইফ ফেল করে দেবেন। অর্থাৎ বক্তব্য হচ্ছে ইসরায়েলকে একেবারে পূর্ণ স্বাধীনতা দেয়া হবে, যা খুশি করো তুমি। এই হেজবুল্লাহ, হামাস, এই অ্যাক্সিস অফ ইভিল, তাদেরকে ভেঙে চুরে তছনছ করতে হবে, এদেরকে মাথা ভেঙে দিতে হবে। অনেকে ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে নানা রকম কথা বলেন, কিন্তু একটা জিনিস তাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েল যা করছে নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্য। একটা দেশ জন্ম লগ্ন থেকে এই হেজবুল্লাহ বলুন, তারপরে হামাস বলুন, বিভিন্ন উগ্রপন্থীদের সঙ্গে লড়াই করছে। হেজবুল্লাহ, হামাসের সৃষ্টি ইসরায়েলের সৃষ্টি সমসাময়িক নয়, তারপরেই হয়েছে, কিন্তু তারা ইসরায়েলকে ধ্বংস করার জন্য চেষ্টার কোনো কসুর করছে না। তাই ইসরায়েলকে নিজেদের স্বার্থে, নিজের নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই লড়াই করতে হচ্ছে। ভারতবর্ষে দেখবেন ইসরায়েলের পক্ষে সমর্থন কিন্তু উত্তর উত্তর বাড়ছে। তার একটা কারণ আছে। বিভিন্ন ইসলামিক দেশ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিতে হোক বা জাতিসংঘে হোক, সবসময় কাশ্মীরের সঙ্গে প্যালেস্টাইনকে হাইফেনেট করে দেখে, এটাকে ডিহাইফেনেট করতে হবে। কাশ্মীরের সমস্যা চিরকালের জন্য শেষ হয়ে গেছে। এখন পাক অধিকৃত কাশ্মীর কবে ভারতের দখলে আসবে, ওরা ভারতেরই অংশ, তার জন্যই আমাদের অপেক্ষা। কিন্তু এক সময় প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আমরা ছিলাম, এখনো আমরা আছি। কিন্তু
প্যালেস্টাইনকে কাশ্মীরের সঙ্গে এক বন্ধনীতে রেখে যারা প্রচার করছেন তাদেরকে বলে রাখি, কাশ্মীরের বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, চিরকালের জন্য নিষ্পত্তি হয়ে গেছে, অযথা খোঁচাখুচি করবেন না। এবং ইসরায়েল যেভাবে জঙ্গিদের উপর আক্রমণ শানাচ্ছে, জঙ্গি গাড়ি ভাঙতে চাইছে, ভারতেরও বহু মানুষ ইসরায়েলের এই ভূমিকাকে মনে প্রাণে সমর্থন করেন। বিভিন্ন স্টাডি বলছে ইসরায়েলের জনপ্রিয়তা ভারতবর্ষে উত্তর বাড়ছে এবং ইসরায়েল চিরকাল কিন্তু ভারত বন্ধু। সর্বশেষ কার্গিলের যুদ্ধের সময় ইসরায়েল ভারতীয় বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করেছিল, সেই জন্য একেবারে অনেক উঁচু অল্টিচিউডে পাক সেনাকে কমব্যাট করতে সুবিধা হয় ভারতীয় বাহিনীর। তাহলে ট্রাম্প বললেন যে লাইফ হেল করে দেব, নাম না করে ওই হামাস, হিজবুল্লাহ সবাইকে বলেছেন। এর পরের লক্ষ্য কি বাংলাদেশ? দেখুন, বাংলাদেশে কারা ক্ষমতায় আছে? অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের চালিকা শক্তি কি? জঙ্গিরা, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম। কালকে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল হুমকি দিয়েছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। হ্যাঁ, অবশ্যই আমরা তো জানি এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা জঙ্গি জিহাদিদের মুক্তাঞ্চল, এটা জঙ্গি বাংলাদেশ। সন্দেহের অবকাশ আছে নাকি? জঙ্গিদের ধর্মপিতা, আর একজন মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের সদস্য, এরা হচ্ছে জঙ্গিবাদের জারদ সন্তান, মাতৃজঠরের লজ্জা। লজ্জা এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়। এদের মস্তিষ্কবর্তী ঘৃণা, কিভাবে সংখ্যালঘুদের নিধন করব, কিভাবে মুক্তমনাদের কোতল করব, কিভাবে শরিয়া চালু করব, কিভাবে ভারতকে টুকরো টুকরো করার চক্রান্ত করব, এই ফন্দি তারা সর্বক্ষণ হাঁটছে। আস্পর্ধা দেখুন, এইটুকু একটা পুচকে দেশ খেতে পায় না, বিদেশি মুদ্রার অভাবে কয়লা আমদানি করতে পারছে না, বৃদ্ধি এখন ঋণাত্মক হবে, লোকজন পালাচ্ছে বাংলাদেশ থেকে। এই যে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশন বলেই দিয়েছে বাংলাদেশে যে কোনো সময় বড় সড় নাশকতা সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে এবং বাংলাদেশের জঙ্গিরা বেছে বেছে টার্গেট করছে ধর্মীয় সংখ্যালঘুদের এবং মুক্তমানাদের। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমার ধারণা পশ্চিম দুনিয়ার অন্যান্য দেশও একই রকম নির্দেশিকা জারি করবে তাদের নাগরিকদের জন্য। বাংলাদেশের জেহাদিদের স্বর্গরাজ্য, এটা নিয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু সাবধান করে দিচ্ছি যে ভারতের দিকে চোখ তুলে তাকালে চোখ গেলে দেব আমরা। জেনে রাখুন, পুচকে দেশ, খেতে পায় না, 3 বার প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মারা যায়, সে বলছে ভারতকে রক্তাক্ত করবে। আবার ওই জঙ্গিটা মাহফুজ, সে কি বলেছে জানেন? যে ভারতকে জুলাই অগাস্টের বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। ওটা বিপ্লব, ও তো জঙ্গিবাদের আস্ফালন হয়েছে বাংলাদেশের মাটিতে। কি করে ন্যাটো বাহিনীর বুলেট আসলো বলতে হবে। যারা মারা গেছেন 2000 জনের উপরে, তাদের অনেকের দেহের ন্যাটো বাহিনীর বুলেট সশস্ত্র জঙ্গি অভ্যুত্থান হয়েছিল। শেখ হাসিনা সরকারের গোয়েন্দা দপ্তর বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারেনি। ভারত সরকার কিন্তু আগে সতর্ক করেছিল, কিন্তু শেখ হাসিনা ওভার কনফিডেন্ট ছিলেন, তার খেসারত তাকে দিতে হয়েছে। অবশ্য তিনিও এর দায় এড়াতে পারেন না। তিনি ওই হেফাজত বলুন, হেফাজতে ইসলাম বলুন, আরো যে সমস্ত মৌলবাদী সংগঠন আছেন তাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছিলেন। বাংলাদেশে পাঠ্যপুস্তকে আগেও অনেক পরিবর্তন হয়েছে যেগুলো র্যাডিক্যাল ইসলামের অনুসারী। তিনি ওয়াজ মাহফিলকে উৎসাহিত করেছেন, ওয়াজ মাহফিলে বিধর্মীদের প্রতি ঘৃণা বর্ষণ হয়। তিনি মাদ্রাসা শিক্ষাকে ইউনিভার্সিটি শিক্ষার সঙ্গে সমতুল্য করেছিলেন, মডেল মাদ্রাসা তৈরিতে প্রচুর অর্থ বরাদ্দ করেছিলেন। তার ফসল হচ্ছে এই মাহফুজ বলুন, এই সার্জিস বলুন, এই হাসনাত বলুন, এরা মস্তিষ্কবর্তী ঘৃণা এবং শরিয়া চালু করার পক্ষপাতী। ট্রাম্প যে কথাটা বলেছেন হামাসকে লক্ষ্য করে, ইঙ্গিত কিন্তু বাংলাদেশের দিকেও। কারণ ভারতীয় উপমহাদেশে আর একটা আফগানিস্তান আমরা কিছুতেই হতে দেব না, চ্যালেঞ্জ রইল।
চ্যালেঞ্জ রইল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জঙ্গিদের ধর্মপিতা এবং তাদের সমর্থনে ক্ষমতায় টিকে থাকা সুদখোর জঙ্গি ইউনূসকে চ্যালেঞ্জ রইল, চোখ পাকালে চোখ গেলে দেব। এই সামর্থ্য ভারতবর্ষের আছে। আমাদের 140 কোটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের, ভারতীয় সেনাবাহিনীর। এবং এই উপমহাদেশে শান্তি বজায় রাখায় আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে জঙ্গি জেহাদিদের আস্ফালনকে মুখ বুজে সহ্য করতে হবে। বাংলাদেশের মানুষের সঙ্গে তখনই সম্পর্ক স্বাভাবিক হবে যখন বাংলাদেশের মানুষও এই জঙ্গি জিহাদিদের ভারতের বিরুদ্ধে আস্ফালনের বিরুদ্ধে গর্জে উঠবেন। তারা বলবেন যে আমরা জঙ্গি জিহাদিদের এই ভারতের বিরুদ্ধে আস্ফালনকে সমর্থন করি না, ভারতের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, সাধারণ ভারতবাসীর সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই, আমরা পথে নামছি এই জঙ্গি জিহাদিদের বিপক্ষে। তখন আমরা বুঝবো বাংলাদেশের মানুষের প্রকৃত মনোভাব কি। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তারা বাংলাদেশকে এরা দ্বিতীয় আফগানিস্তান করবেন নাকি গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, এই কলটা তাদেরকে নিতে হবে। আর একটা কথা বলি, ওই মাহফুজ ওই জঙ্গিটা আর জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল কান খুলে শুনে নিন। ওসব চমকে ধমকে কিচ্ছু হবে না। পুচকে দেশের মতো থাকুন। আপনাদের যা জনসংখ্যা, উত্তরপ্রদেশের জনসংখ্যা তার থেকে বেশি। ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি ক্রস করে গেছে, আপনাদের তো 18 কোটি লোক। আপনারা এথনিক ক্লিনজিং করতে চাইছেন, হিন্দু শূন্য করতে চাইছেন বাংলাদেশ, আর আমরা চুপচাপ বসে দেখব। স্লোগান দেবেন একটা একটা ইস্কন্দর ধৈরা ধৈরা জবাই কর, হুমকি দেবেন চিকেন নেকতে আক্রমণ চালাবো যাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আস্ফালন, আস্পর্ধা জঙ্গি জিহাদিদের, ইউনূসের, সুদখোর জঙ্গি। এই লোকটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, আমেরিকার ডিপ স্টেট ওকে দিয়েছিল। এবং ওই বাইডেন প্রশাসন, বিশেষ করে ক্লিন্টন দম্পতি, বিশেষ করে হিলারি ক্লিন্টনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুব খারাপ ছিল। আমেরিকার ডিপ স্টেট এই লোকটাকে এখানে বসিয়েছে। এই লোকটা বলছে 86, অনেকে বলেন 88। ও জানে ও জীবনে যা পেয়েছে আর নতুন করে কিছু পাওয়ার নেই। জীবনের উপান্তে এসে প্রধানমন্ত্রী সুলভ হাবভাব করছে, ওরকম ক্ষমতা বাংলাদেশে পাচ্ছে। তাই ভাবছে আমার কি, বাংলাদেশ উচ্ছন্নে যাক, আমি তো মৌলবাদীদের সমর্থনে জীবনের বাকি কটা দিন ক্ষমতাকে ভোগ করি। এটাই হচ্ছে ওর লক্ষ্য। এবং সেই জন্য সচেতনভাবে ও হিন্দু শূন্য করতে চাইছে। তারপর দেখুন প্রীতি প্যাটেল, ব্রিটিশ সাংসদ, আরো একজন সাংসদ ব্রিটিশ পার্লামেন্টে সরব হয়েছেন বাংলাদেশে ঘটে চলা হিন্দু নিধন নিয়ে। এই যে জাতিসংঘে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একটা আলোচনায় ইউনানিমাসলি বাংলাদেশে ঘটে চলা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছেন। আমরা আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের যে ঘটনা ঘটেছে তার জন্য ব্যবস্থা নিয়েছি। কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, একজন পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। কিন্তু 5ই অগস্টের পর ইন্দিরা গান্ধী সেন্টার বলে যেটা ঢাকায় আছে সেটাকে ভাঙচুর করা হয়েছে। কোন ব্যবস্থা নিয়েছে ইউনূস? যশোরেশ্বরী কালী মন্দির, আমাদের সতীপীঠ, যেখানে প্রধানমন্ত্রী সোনার মুকুট দিয়েছিলেন মাকে, সেই সোনার মুকুট চুরি হয়ে গেছে, খুঁজে পাইনি। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের আক্রমণ করা হচ্ছে। রমেন রায় বলে একজন মৃত্যুর সঙ্গে যুদ্ধছেন হসপিটালে, তার হয়ে কোনো আইনজীবী সওয়াল পর্যন্ত করতে পারেননি। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, যদি কেউ ওই চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেন। এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। আর ইউনূস বড় বড় কথা বলছে যে ভারতীয় মিডিয়া এক্সাজারেট করছে। এই হচ্ছে বাস্তব চিত্র। তারপর ওই জঙ্গিটা মাস্টার মাইন্ড
সে বলছে জুলাই অগাস্টের অভ্যুত্থানকে স্বীকার করতে হবে ভারতকে, তারপরেই সম্পর্ক, তোদের সঙ্গে আমাদের সম্পর্ক না রাখলেও কিছু আসে যায় না, তোরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখ, পাকিস্তানের আবার অঙ্গহানি হবে। মিলিয়ে নেবেন ইউনূস, পাকিস্তানের অঙ্গহানি হবে। এবং আপনারা যদি এইরকম কাণ্ড কারখানা করতে থাকেন, বাংলাদেশের অখণ্ডতাও রক্ষা করতে পারবেন না। আর অতদিন যেতে হবে না, ট্রাম্প ক্ষমতায় আসুক না। খুব স্পষ্ট ভাষায় ট্রাম্প বলেছেন, লাইভ ফেল করে দেব হামাসকে, ছেড়ে দাও ইসরায়েল পণবন্দীদের, 20 তারিখ ডেডলাইন, না ছাড়লে লাইভ ফেল করে দেব। ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশের জঙ্গিদের প্রতিও, ওই হিজবুত তাহরির, হেফাজত, ওরা জঙ্গি, ওদের মস্তিষ্কে শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। ওরা মুক্তমনাকে পছন্দ করে না, ওরা গণতন্ত্রকে পছন্দ করে না, ধর্মনিরপেক্ষতাকে গলায় ঝুলিয়ে রাখা বিষধর সাপের সঙ্গে তুলনা করে, মেয়েদের অধিকার পছন্দ করে না, সম্পত্তিতে মেয়েদের অধিকারকে পছন্দ করে না। আর ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের বিপদের কারণ, এই ন্যারেটিভ তারা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণে মারতে চাইছে, ভাতে মারতে চাইছে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে ধর্মীয় সংখ্যালঘুরা পৈতৃক প্রাণটা বাঁচাতে বাংলাদেশ ত্যাগ করুক, তারপর তারা তাদের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, জমি সব দখল করবে, জোর করে কনভার্ট করবে, মাতৃশক্তিকে অত্যাচার করে তাদের লাঞ্ছনা করবে। এটাই হচ্ছে ইউনূস, আসিফ নজরুল, মাহফুজ, সার্জিস, হাসনাত, সবকটা জঙ্গির একটাই লক্ষ্য। তাহলে এদেরকে আমরা সফল হতে দেব? ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস সুদখোর ইউনূস, সফল হবেন না। লিখে রাখুন, জানুয়ারি মাসটা পার করুন, আগে জানুয়ারি মাসটা পার করুন ক্ষমতায় থেকে। বাংলাদেশের মানুষ আপনাদের এমন দৌড় করাবে, বাধ্য হবেন বাক্স প্যাটরা গুছিয়ে দেশ ছাড়তে, এবং সঙ্গে নিয়ে যাবেন আপনার জঙ্গি সহযোগীদের। পুচকে একটা দেশ, না আছে সেনাবাহিনীর ক্ষমতা, না আছে অর্থনৈতিক প্রগতি, স্পর্ধা কি করে হয়? ভারতের দিকে চোখ তুলে তাকানোর, চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে ভারতের জাতীয় পতাকাকে নমস্কার করে আগে কথা বলবেন। আসবেন না ভারতে, সিঙ্গাপুরে যান, লাহোরে যান চিকিৎসা করাতে, পাকিস্তান থেকে পেঁয়াজ আনুন, আলু আনুন, ডিম আনুন। এরকম চলতে থাকলে ভারতেও জনমত তীব্র হচ্ছে যে সমস্ত ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিতে হবে। এবং প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়ে উষ্মা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। আমার তো মনে হয় ভারত সরকারও দিল্লিতে যিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আছেন, বা যদি কেউ থেকে থাকেন, এখন পুরনো যারা ছিলেন তাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে, নতুন যিনি আসবেন বা এখনো যিনি কার্যভার সামলাচ্ছেন তাকে ডেকে ভারতের প্রতিবাদটা জানিয়ে রাখবেন। তারপর তো ডোনাল্ড ট্রাম্প আসছেন। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী মিলে এই জঙ্গি জিহাদিদের লাইফও হেল করে দেবে, মিলিয়ে নেবেন, হেল করে দেবে। সমস্ত ধরনের র্যাডিক্যাল ইসলামকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করতে হবে। কোনো দয়া মায়া, মানবাধিকার এইসব ভাবলে আর চলবে না। এরা মানবতার বিরোধী, এরা পৃথিবীর শান্তি সুস্থিতির বিরোধী শক্তি। মাথা গুড়িয়ে দিতে হবে, কোনো রকম শৈথিল্য দেখালে চলবে না। অনেকের আবেগ উথলে ওঠে বাংলাদেশ নিয়ে, ওইসব আবেগের জায়গা পরে হবে। আগে বাংলাদেশকে জঙ্গি কবল মুক্ত করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে। আমাদের স্বার্থ আছে 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা এখানে জড়িয়ে। যে পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলছে সেই পথ সাংঘাতিক। ব্রিটিশ হাইকমিশন ঢাকায় খুব সঠিকভাবে বলেছে, যে কোনো সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে বাংলাদেশ, যে কোনো সময় ধর্মীয় সংখ্যালঘু মুক্তমনা বিদেশি নাগরিকদের সন্ত্রাসের লক্ষ্যবস্তু করা হতে পারে। আমার মনে হয় ভারত সরকারের উচিত বিশ্বের সমস্ত দেশে বাংলাদেশের পরিস্থিতিকে তুলে ধরা, এবং পৃথিবীর সমস্ত দেশ যাদের দূতাবাস আছে ঢাকায়, সেই দূতাবাসের মাধ্যমে
তাদের দেশবাসীকে সতর্ক করে দেয়া বাংলাদেশকে এড়িয়ে চলার জন্য। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে, তাতে অনেক নিরীহ মানুষের প্রাণ যেতে পারে। এই জঙ্গি জিহাদিরা মানুষের রক্ত দেখতে চায়, বিধর্মীদের রক্ত দেখতে চায়, মুক্তমনাদের রক্ত দেখতে চায়। এদের ক্ষমা নেই। এরা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা শান্তিতে ঘুমোতে পারবো